জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। দুই শব্দ গুপ্ত, সংসদে গুপ্ত, দেয়ালে গুপ্ত, প্রধানমন্ত্রীর মুখেও ছিল গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এই শব্দের উত্থান, আবিধানিকভাবে যার অর্থ গোপন বা লুকানো। সেই শব্দই এখন রাজনৈতিক অভিধানের রীতিমতো তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু আলোচনাই নয়, সংঘর্ষেরও কেন্দ্রবিন্দু। হঠাৎ গুপ্ত ইস্যুতে উত্তপ্ত পুরো দেশ। মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। রাতে দুই সংগঠনের পাল্টাপাল্টি বিক্ষোভ ও স্লোগানে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন, রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ। ভাবছেন এমন কি সেই জাদুকরী বা বিস্ফোরক শব্দ, যা স্বাধীন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রাতারাতি এক বিশাল ভূকম্পন তৈরি করে দিয়েছে? শব্দটি হলো গুপ্ত। আজকের রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে শক্তিশালী এক টাইম বোমায়। দর্শক, কথা আছে চোরের মার বড় গলা। বিএনপির অবস্থা ঠিক তেমনই হয়েছে। বিএনপির বড় বড় নেতাকর্মীরা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী, আইনমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও দীর্ঘ 18 বছর দেশের বাহিরে ছিল। তারা লুকিয়েছিল, সেখানে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে দেশের হাজারো ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়, তাদের রক্তের বিনিময়, তাদের লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এদেশ যখন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তখন এই সমস্ত বিএনপি নেতাকর্মীরা উড়ে এসে জুড়ে বসেছে এবং তারা এখন জামাত ও ছাত্র শিবিরকে গুপ্ত ট্যাগ লাগিয়ে এই ছাত্রদলকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, যে কারণে ইতিমধ্যে পতনের দ্বার প্রান্তে বিএনপি সরকার। দর্শক, এই ছাত্র দলকে জামাত এবং শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের উপরে, শিবিরের উপরে, জামাতের উপরে হামলা করার কারণে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ছাত্র রাজনীতিতে উত্তাল সারা বাংলাদেশ এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। জাতীয় ইমাম উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন, রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ। ভাবছেন এমন কি সেই জাদুকরী বা বিস্ফোরক শব্দ, যা স্বাধীন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রাতারাতি এক বিশাল ভূকম্পন তৈরি করে দিয়েছে? শব্দটি হলো গুপ্ত। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। আবিধানিকভাবে এই শব্দের অর্থ গোপন বা লুকানো হলেও আজকের রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে শক্তিশালী এক টাইম বোমায়। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। সংসদের ভিতরে যখন শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, সংসদের বাইরে তখন চলছে রক্তের হোলি খেলা। মাত্র 48 ঘন্টা আগে যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে পড়া সরকারকে উদ্ধারের জন্য পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পার না হতেই সেই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবিরের উপর শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে লুটপাট সামলাতে সরকার খাবি খাচ্ছে, সেই লুটপাটের দায় বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর এক ভয়ঙ্কর ডাবল গেম খেলতে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। কিন্তু তরুণ প্রজন্মের চাপে পড়ে 24 ঘন্টার মধ্যেই সেই ফাঁদ থেকে বেরিয়ে এসে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে
জামায়াতে ইসলামী। মাত্র দুদিন আগের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকটে যখন বর্তমান বিএনপি সরকার দিশেহারা, জনরোষ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারি দলকে সব ধরনের সহযোগিতা করবে বিরোধী দল। শুধু মৌখিক ঘোষণাই নয়, তিনি এই সংকট সমাধানে একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও পরামর্শ দেন। যদি সরকারি দল ফিল করে যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব। খাদের কিনারে থাকা বিএনপি সরকার যেন হাতে চাঁদ পেল। প্রধানমন্ত্রী তারেক রহমান কালক্ষেপণ না করে পরদিনই 10 সদস্যের একটি হাই প্রোফাইল কমিটি গঠন করলেন। জামায়াত আমিরের প্রস্তাবকে সম্মান দেখিয়ে সেই কমিটি বিরোধী দল থেকেই 5 জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 5 জন সরকারি দলের এবং 5 জন বিরোধী দলের। আপাতত দৃষ্টিতে এই যে একটি চমৎকার গণতান্ত্রিক চর্চা মনে হলো, রাজনীতির অন্দরমহলে বেজে ওঠে বিপদের সাইল। গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক দিন হিসাবে বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে। গতকালকে একটা ফেক পটোকার্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্রদলের সন্ত্রাসীরা তাকে জীবন নাশের জন্য, তাকে হত্যার হুমকি দিয়েছিল। পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় গিয়েছিল। থানায় গিয়ে জিডি করার জন্য গিয়েছিল, একটা সাধারণ ডায়েরি করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সে যখন থানায় গিয়েছে, ওই সময়ে থানার মধ্যে ছাত্রদলের, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা এবং বহিরাগত সন্ত্রাসীরা আব্দুল্লাহ আল মাহমুদ এবং তার সাথে যারা ছিল তাদের সবার উপর বর্বরচিত হামলা করে। পরবর্তীতে আমাদের ডাকসুর পক্ষ থেকে মুসাদ্দিক, জোবায়ের সহ একটা প্রতিনিধি যায়। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে ওসির রুম পর্যন্ত মারতে মারতে এবং তাদেরকে বেদরক পিটাতে পিটাতে তাদেরকে রুম পর্যন্ত নিয়ে যায়। এবং পুরো এই যে হামলা, সে হামলা আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহস এবং বিভিন্ন পর্যায়ে তাদের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি, বহিরাগত নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি। এবং গতকালকে সারা রাত ধরে আমরা দেখতে পেয়েছি এবং পুরো ঘটনা জুড়ে একটা ফেক ফটোকার্ড নিয়ে তারা সারা দেশে একটা ক্যাম্পাসগুলোতে একটা সহিংসতার মাধ্যমে আধিপত্য বিস্তার করা। যখন এই ঘটনা নিয়ে আলাপ হচ্ছিল, তখন বাংলাদেশের যত প্রমিনেন্ট ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে, সেই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো তারা বারবার বলছিল এটা একটা রিউমার, একটা গুজব, এই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ দেয়নি। কিন্তু এই রিউমারের পরও তারা এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের মধ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য কালকে এই ঘটনাটা তারা ঘটিয়েছে। যখন এই ঘটনাটা হচ্ছিল, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছে সবাইকে আমরা ফোন দিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি তারা এই হামলায় তো তারা এই হামলা বন্ধ করবে তো দূরের কথা, আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হামলা সহযোগী ছিল। একই সাথে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসনের পুলিশের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম, সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে গতকালকে যে হামলা হয়েছে থানায় শিক্ষার্থীদের উপর, যেভাবে নৃশংস হামলা, এই হামলায় পুলিশ, ছাত্রদল, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই একাকার হয়ে গতকালকে এই নৃশংস হামলা চালিয়েছে। দর্শক, আপনারা জানেন গুপ্ত শব্দ ব্যবহার নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে চট্টগ্রামে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনার রেশ ধরে উত্তাল সারা বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্থানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে ভয়াবহ মারামারি এবং সেখানে উত্তেজনা অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানই যদি গণমাধ্যমে এবং জনসমুদ্রের মধ্যে তিনি যদি উস্কানিমূলক কোনো কথা বলেন, তাহলে তার নেতাকর্মীরা সেই উস্কানিমূলক বক্তব্য নিয়ে সেখানে তারা হট্টগোল এবং উত্তেজনামূলক অবস্থা সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিয়ে এ ধরনের মন্তব্য, এটা তার মুখে কোনোভাবেই মানায় না এবং কোনোভাবেই এটা আমরা কাম্য করি না। তার উচিত এদেশের সরকারি দল, বিরোধী দল সকলকে নিয়ে সুন্দরভাবে একটা বাংলাদেশ উপহার দেওয়া। তিনি গণমাধ্যমে জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে খোঁচা মারেন এবং তাদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেন, তাতে তাদের পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। বাংলাদেশের ইতিহাস নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে গুপ্ত কাদেরকে বলা হইতেছে, গুপ্ত তো বিএনপি। কারণ যেই প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তো দীর্ঘ 18 বছর বাংলাদেশেই ছিল না,
তাহলে আপনারা কাদেরকে গুপ্ত বলছেন? জামাতের শিবির দীর্ঘ বছর সে কারাবন্দী হয়েছেন, দীর্ঘ বছর তিনি মাজলুম হয়ে খেটেছেন, তিনি তো আর দেশের বাহিরে যান নাই। দেশের বাহিরে গিয়েছেন বিএনপির বড় বড় নেতাকর্মীরা পালিয়ে থাকার জন্য, আত্মগোপনে তারা তাদের নিজেকে রক্ষা করার জন্য। সুতরাং কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। আজ ছাত্র শিবিরদেরকে গুপ্ত বলা হইতেছে, জামাতদেরকে গুপ্ত বলা হইতেছে। মনে রাখবেন বিএনপির পতন একেবারেই দ্বার প্রান্তে। কারণ আমরা এই ছাত্র দল এবং ছাত্র শিবির আমরা চাই সকলেই মিলে সুন্দরভাবে একটা দেশ তারা যাতে করে এদেশের জনগণকে উপহার দিতে পারে। সেইখানে একজন সরকার হয়ে, প্রধানমন্ত্রী হয়েই যদি গুপ্ত বলে জামাত এবং শিবিরকে তারা উস্কানিমূলক কথা বলে, তাহলে তার নেতাকর্মীরা কি করবে? তারা তো এ ধরনের অশান্তকর পরিবেশ সৃষ্টি করবে। তারা তো উপর থেকে এ ধরনের শিক্ষা পেয়েছে। এবং ইতিমধ্যে সাদিক কায়েম বলেছেন যে আমরা যদি তাদেরকে কোনো কিছু বলি, তাদেরকে নিয়ে কোনো কথা বলি, তাদেরকে যদি বলি এটা এমন করেছেন কেন, এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করেছেন কেন, তখন কিন্তু তারা সরাসরি বলেন যে এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তারা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অশান্তকর পরিবেশ সৃষ্টি করেছেন। এর পিছনে মূলত কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের সংকট, বাংলাদেশে বর্তমানে তেলের সংকট, বাংলাদেশের মানুষ একটা অস্থির অবস্থায় দিন কাটাইতেছে। এই তেলের সংকট, বিদ্যুতের সংকট এগুলো ঢাকার জন্যই কিন্তু বাংলাদেশে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করার পায়তারা করতেছে। দর্শক, আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।